আপনারা কি কখনো নিজের চিতা জ্বলতে দেখেছেন? আমি দেখেছি। ঠিক রাত 2:15 কেওড়াতলা মহাশ্মশানে দাঁড়িয়ে আমি নিজের শরীরকে ছাই হতে দেখছিলাম। আমার স্ত্রী কাঁদছিল, আমার সহকর্মীরা স্যালুট দেখছিল, কিন্তু আমি এসিপি অগ্নিভরায় তখন এক গাছের আড়ালে দাঁড়িয়ে বিড়ি টানছিলাম, কারণ দেশ বাঁচাতে হলে অগ্নিভকে মরতে হতো, আর জন্ম নিতে হতো এক শয়তানের। কিন্তু প্রশ্ন হল, শয়তানের মুখোশ পড়তে পড়তে সেটা যদি চামড়ার সাথে পাকাপাকিভাবে আটকে যায়, তখন কি হবে? শীতের রাত, কুয়াশার চাদরে মুড়ে আছে গঙ্গার পাড়, বৈদ্যুতিক চুল্লির যান্ত্রিক গুঞ্জন ছাপিয়ে শ্মশানের নিস্তব্ধতা মাঝে মাঝে ভেঙে যাচ্ছে স্বজনহারাদের কান্নায়। 1 নম্বর চুল্লির সামনে দাঁড়িয়ে আছে কলকাতা পুলিশের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের কয়েকজন শীর্ষকর্তা। তাদের সামনে একটি স্ট্রেচারে শুইয়ে রাখা হয়েছে একটি ভস্মীভূত দেহ, বা অন্তত পুলিশের রেকর্ড তাই বলছে। এসিপি অগ্নিভরায়, ডিপার্টমেন্টের সবচেয়ে দক্ষ এবং সাহসী অফিসার। সরকারি ভাষ্যমতে একটি হাই স্পিড কার চেজের সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং বিস্ফোরণে তিনি মারা যান। শ্মশানের এক অন্ধকার কোণে একটি প্রাচীন বটগাছের আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটি দেখছিল একটি লোক। তার পরনে ছেঁড়া জিন্স, গায়ে নোংরা জ্যাকেট, মাথায় হুডি টানা, মুখে 3 দিনের না কামানো দাড়ি। তার নামও অগ্নিভরায়, কিন্তু আজ রাত থেকে এই নামটার মৃত্যু হল। তার স্ত্রী নন্দিনী, যে 8 মাসের অন্তঃসত্ত্বা, তাকে শেষবারের মতো স্বামীর মুখটাও দেখতে দেওয়া হয়নি। নন্দিনী পাথরের মতো বসে আছে শ্মশানের মেঝেতে, তার চোখের জল শুকিয়ে গেছে। অগ্নিভ দূর থেকে তার স্ত্রীর দিকে তাকালো। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ইচ্ছে করছিল দৌড়ে গিয়ে নন্দিনীকে জড়িয়ে ধরে বলতে, আমি বেঁচে আছি, এটা সব নাটক, কিন্তু সে তা পারল না, কারণ দেশের নিরাপত্তার স্বার্থে তাকে আজ মরতে হয়েছে। পিছন থেকে একটি ভারী হাত তার কাঁধে পড়ল। পুলিশ কমিশনার অলোকেশ গুপ্ত। নিচু স্বরে তিনি বললেন, অগ্নিভ, আর সময় নেই। নন্দিনীর দায়িত্ব এখন ডিপার্টমেন্টের, কিন্তু দেশের দায়িত্ব তোমার। অগ্নিভ চোখ মুছল না, তার দৃষ্টি এখন ইস্পাতের মতো কঠিন। সে বলল, অগ্নিভরায় মারা গেছে স্যার, এখন থেকে আমি রকি, আর রকির কোনো পিছুঠান থাকে না। মুঙ্গের জেল ভারতের অপরাধ জগতের এক জীবন্ত নরক। এখানে বাতাসের সাথে মিশে থাকে ঘাম, মরিচা আর ভয়ের গন্ধ। সেল নম্বর 402-এ নতুন কয়েদি হিসাবে আনা হয়েছে রকিকে। তার অপরাধের খতিয়ান ভয়ঙ্কর: মদ্যপাত অবস্থায় নিজের বাবাকে খুন করা এবং এক পুলিশ অফিসারের চোখ উপড়ে নেওয়া। অবশ্যই সবই পুলিশের তৈরি করা নিখুঁত ব্যাকস্টোরি। জেলের ভেতরে নিয়ম একটাই, জোর যার মুলুক তার। এই জেলের ত্রাস হল কাল্লু সিং। কাল্লু একজন কুখ্যাত গুন্ডা, যার ভয়ে জেল পুলিশও তটস্থ থাকে। দুপুরের খাবার সময় জেলের ক্যান্টিনে শত শত কয়েদি কাঁদছে। রকি তার থালা নিয়ে এক কোণে বসেছে। তার খাবার ডাল আর রুটি। ডালটা জলের মতো পাতলা, রুটিতে পোকা। রকি নির্বিকারভাবে খাচ্ছে। গত 3 মাসে তার চেহারা বদলে গেছে। চুল বড়, গালে প্লাস্টিক সার্জারি করে তৈরি করা কাটা দাগ। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন তার চোখে। সেখানে কোনো মায়া নেই, আছে এক আদিম হিংস্রতা। কাল্লুর 2 সাঙোপাঙো, ভৈরব আর মুন্না, রকির দিকে এগিয়ে এলো। ভৈরব রকির থালায় লাথি মেরে খাবার ফেলে দিল। বাঙালি বাবু, এখানে খেতে হলে কাল্লু ভাইকে সালাম করতে হয়, যা ভাইয়ের পা টিপে দে। পুরো ক্যান্টিন স্তব্ধ হয়ে গেল। সবাই জানে কাল্লুর লোকের সাথে লাগা মানে মৃত্যু। রকি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি। জিমের তৈরি শরীরটা এখন রুক্ষ পাথরের মতো। রকি ভোজপুরি মিশ্রিত হিন্দিতে বলল, খানা নসিব সে মিলতা হ্যায়, और जो नसीब पे लात मारता है उसका पैर तोड़ना मेरा धर्म है। খাবার ভাগ্য করে জোটে, আর যে ভাগ্যে লাথি মারে তার পা ভাঙা আমার ধর্ম। ভৈরব কিছু বোঝার আগেই রকি তার কলার ধরে শূন্যে তুলে ফেলে এবং পাশের স্টিলের টেবিলে সজোরে আছাড় মারে। মুন্না দৌড়ে এলো একটা ধারালো চামচ নিয়ে। রকি মাথা নিচু করে সেই আঘাত এড়ালো এবং মুন্নার পেটে এমন এক ঘুষি মারল যে মুন্না শ্বাস বন্ধ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। কাল্লু সিং দূর থেকে দেখছিল। সে এবার উঠে এলো, হাতে একটা লোহার রড। কিন্তু রকি তাকে সুযোগ দিল না। সে দৌড়ে গিয়ে কাল্লুর বুকে জোড়া পায়ে লাথি মারল। কাল্লু ছিটকে পড়ল 10 হাত দূরে। রকি কাল্লুর বুকের ওপর পা দিয়ে চিৎকার করে বলল, আজ থেকে এই ওয়ার্ডের বাপ আমি, কারো কোনো সমস্যা আছে? রক্ষীরা মাসি বাজাতে বাজাতে এলো, কিন্তু কেউ এগোতে সাহস পেল না। সেই দিন থেকেই রকি হয়ে উঠল মুঙ্গের জেলের নতুন ডন। এই খবরটা বাতাসের বেগে অপরাধ জগতে ছড়িয়ে পড়ল। এক নতুন সাইকোপ্যাথের জন্ম হয়েছে।
জেল থেকে জামিন পেয়ে রকি ফিরে এসেছে কলকাতায়। তবে সে আর সেই অভিজাত অফিসার নয়। তার আস্তানা এখন মেটিয়াবুরুজের এক ঘিঞ্জি বস্তি। টিনের চালের ঘর, চারপাশে খোলা নর্দমা। রকির লক্ষ্য সুলতান মির্জার সিন্ডিকেট। সুলতান আন্তর্জাতিক অস্ত্র ও ড্রাগ মাফিয়া। তার ডান হাত হল বিল্লা, যে মেটিয়াবুরুজ এলাকা নিয়ন্ত্রণ করে। রকি একটা লরি গ্যারেজে মেকানিকের কাজ নিল। সারাদিন কালিঝুলি মেখে লরি সারায় আর রাতে লোকাল ঠেকে মদ খায়। তার ব্যবহার উগ্র, মারকুটে। এলাকার সবাই তাকে পাগলা রকি নামে চেনে। একদিন মাঝরাতে প্রবল বৃষ্টি হচ্ছে। রকি তার ঘরের দাওয়ায় বসে বিড়ি টানছিল। হঠাৎ সে দেখল একটা কালো স্করপিও গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল বিল্লা এবং তার ভাই মুন্না। বিল্লার কাঁধে গুলি লেগেছে। অন্য এক গ্যাংয়ের সাথে ফায়ার ফাইট করে তারা পালাচ্ছে। পুলিশ তাদের খুঁজছে। রকি বুঝল এটাই সেই সুবর্ণ সুযোগ। সে দৌড়ে গেল। মুন্না চিৎকার করে বলল, হট এখান থেকে। রকি বলল, ভাইয়ের গুলি লেগেছে, ডাক্তার ডাকলে পুলিশ আসবে, আমি গুলি বের করতে পারি। বিল্লা যন্ত্রণায় কাতরাচ্ছে। সে ইশারা করল। রকি বিল্লাকে নিজের ভাঙা ঘরে নিয়ে এলো। কোনো অ্যানেস্থেসিয়া ছাড়া আগুনের শিখায় ছুরি গরম করে সে বিল্লার কাঁধ থেকে গুলি বের করল। বিল্লা যন্ত্রণায় চিৎকার করতে গিয়েও করল না, কারণ রকি তার মুখে একটা কাপড় গুজে দিয়েছিল। ব্যান্ডেজ বাঁধার পর রকি বলল, পুলিশ এখন চারদিকে। আমার গ্যারেজের নিচে একটা গোপন কুঠুরি আছে, ওখানে লুকিয়ে থাকো, সকাল হলে যেও। বিল্লা রকির দিকে তাকিয়ে বলল, তুই কেন বাঁচালি আমাকে? তুই তো পুলিশকে ধরিয়ে দিয়ে পুরস্কার পেতে পারতিস। রকি হাসল, এক বীভৎস হাসি। পুলিশ আমার বাপকে ফাঁসি দিয়েছে। পুলিশের ওপর আমার রাগ তোমার চেয়েও বেশি। আর পুরস্কার, ওটা কুকুরদের জন্য। আমি বাঘ, আমি শিকার করি। বিল্লা রকির চোখে সেই আগুন দেখল যা সে খুঁজছিল। সে বলল, কাল থেকে তুই আমার সাথে থাকবি, আমার বডিগার্ড। বিল্লার গ্যাংয়ে রকি খুব দ্রুত ওপরে উঠতে লাগল। ড্রাগ পাচার, অস্ত্র সাপ্লাই সবকিছু সে সামলাত। কিন্তু প্রতিটি চাল সে এমনভাবে দিত যাতে ওপরের লেভেলে তার নাম হয়, অথচ আসল মাল পুলিশের হাতে ধরা পড়ে। রকি এনক্রিপ্টেড মেসেজের মাধ্যমে হেডকোয়ার্টারে খবর পাঠাত। কিন্তু এই জীবনের একটা চড়া মূল্য আছে। রকির মন প্রতি মুহূর্তে কাঁদত তার স্ত্রী ও সন্তানের জন্য। সে জানত না তার সন্তান ছেলে হয়েছে না মেয়ে। একদিন দীপাবলি। রকি বিল্লার সাথে দক্ষিণ কলকাতার এক শপিং মলে গিয়েছিল প্রোটেকশন মানি তুলতে। রকি মলের বাইরে দাঁড়িয়ে সিগারেট টানছিল। হঠাৎ তার চোখ আটকে গেল। কাঁচের দরজার ওপাশে একটা খেলনার দোকানে দাঁড়িয়ে আছে নন্দিনী। তার কোলে প্রায় ১.৫ বছরের এক ফুটফুটে বাচ্চা মেয়ে। বাচ্চাটা একটা পুতুল চেয়ে বায়না করছে। নন্দিনী ক্লান্ত মুখে হাসছে। তার পরনে বিধবার সাদা শাড়ি নয়, তবে খুব সাধারণ সালোয়ার কামিজ। কপালে সেই বড় লাল টিপটা নেই। অগ্নিভীরের হাতের সিগারেটটা আঙুল পুড়িয়ে দিল, কিন্তু সে টের পেল না। তার নিজের মেয়ে, তার রক্ত। ইচ্ছে করল কাঁচ ভেঙে ভেতরে ঢুকে ওদের জড়িয়ে ধরতে, চিৎকার করে বলতে, আমি আসছি, আমি আছি। হঠাৎ বাচ্চাটি হাত থেকে পুতুলটা ফেলে দিল। পুতুলটা গড়িয়ে এলো দরজার কাছে। রকি অবচেতনেই এগিয়ে গেল। সে পুতুলটা মাটি থেকে তুলল। নন্দিনী বেরিয়ে এলো। ধন্যবাদ ভাইয়া। নন্দিনী কথা শেষ করতে পারল না। সে রকির চোখের দিকে তাকাল। সেই চোখ খুব চেনা, কিন্তু এই লোকটার গালে কাটা দাগ, গায়া মদের গন্ধ, পরনে গুন্ডাদের পোশাক। রকি দ্রুত চোখ নামিয়ে নিল। সে কর্কশ গলায় বলল, বাচ্চা সামলাতে পারেন না, ধরুন। পুতুলটা প্রায় ছুঁড়ে দিয়ে রকি দ্রুত ভিড়ের মধ্যে মিশে গেল। সে একবারও পিছু ফিরল না। পিছু ফিরলে সে আর নিজেকে ধরে রাখতে পারত না। আড়ালে গিয়ে সে দেয়ালে মাথা ঠুকে কাঁদল। এই কান্নাই তার শক্তি, এই কান্নাই তার জেদ। সুলতান মির্জাকে শেষ না করা পর্যন্ত সে শান্তি পাবে না। অবশেষে সেই দিন এলো। সুলতান মির্জা রকিকে তলব করল। খবর এলো সুলতান সুন্দরবনের গভীরে এক গোপন আস্তানায় আছে। জায়গাটা ভারত বাংলাদেশ সীমান্তের কাছে এক বিচ্ছিন্ন দ্বীপ। বিল্লা রকিকে নিয়ে সেখানে গেল। সুলতানের আস্তানা কোনো সাধারণ ক্যাম্প নয়, ওটা একটা দুর্ভেদ্য দুর্গ। চারিদিকে ম্যানগ্রোভ জঙ্গল, নদীতে কুমির, আর ডাঙায় AK-47ধারী প্রহরী। সুলতান মির্জা দেখতে একজন প্রফেসরের মতো। চোখে রিমলেস চশমা, পরনে সাদা পাঞ্জাবি।
সে রকির দিকে তাকিয়ে মুচকি হাসল। শুনলাম তুমি নাকি মৃত্যুকে ভয় পাও না রকি? রকি বলল, মৃত্যু আমার ছায়া বস, ছায়াকে কে ভয় পায়? সুলতান বলল, দারুণ সংলাপ, কিন্তু আমার দলে ঢুকতে হলে মুখের কথায় কাজ হয় না, প্রমাণ দিতে হয়। সুলতান হাততালি দিল। দুইজন গার্ড একটা বস্তা নিয়ে এলো। বস্তা খুলতেই বেরিয়ে এলো এক পুলিশ অফিসার, ইন্সপেক্টর স্যানেয়াল, অগ্নিভীরের ব্যাচমেট এবং খুব ভালো বন্ধু। স্যানেয়াল মার খেয়ে আধমরা হয়ে আছে। সুলতান রকির হাতে একটা লোডেড রিভলভার দিল। এই অফিসার অনেক শিপমেন্ট নষ্ট করেছে। রকি, যদি তুমি সত্যিই পুলিশের দুশ্মন হও তাহলে এর খুলি উড়িয়ে দাও, এক্ষুনি। অগ্নিভীরের পৃথিবীটা দুলে উঠল। স্যানেয়াল তার দিকে ঝাপসা চোখে তাকিয়ে আছে। স্যানেয়াল তাকে চিনতে পারছে না। কি করবে সে? গুলি করলে বন্ধুকে খুন করতে হবে, না করলে মিশন শেষ, সে নিজে মরবে আর সুলতানের পরিকল্পনা সফল হবে। অগ্নিভীর রিভলভারটা হাতে নিল। তার হাত কাঁপছে না, কারণ সে প্রশিক্ষিত, কিন্তু তার আত্মা কাঁপছে। সে স্যানেয়ালের কপালে নলটা ঠেকাল। স্যানেয়াল বিড়বিড় করে বলল, আমার মেয়ের বয়স মাত্র 5। অগ্নিভীর চোখ বন্ধ করল। সে একটা ভয়ানক ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নিল। সে জানে এই রিভলভারে 6টা গুলি আছে। সে জানে স্যানেয়াল কোন দিকে মাথা সরাতে পারে। অগ্নিভীর হঠাৎ স্যানেয়ালের কানে ফিসফিস করে বলল, যা শুধু স্যানেয়াল শুনতে পেল, ডান দিকে মাথা সরাও এক্ষুনি। স্যানেয়াল চমকে উঠল, কিন্তু রিফ্লেক্সে কাজ করল। অগ্নিভীর ট্রিগার চাপল। গুলিটা স্যানেয়ালের কানের লতি ছেড়ে বেরিয়ে গেল। রক্ত ছিটকে পড়ল। স্যানেয়াল অজ্ঞান হয়ে পড়ে গেল বা ভান করল। অগ্নিভীর চিৎকার করে বলল, শালাহ, ফসকে গেল। কিন্তু রক্ত যখন ঝরেছে তখন ও আর বাঁচবে না। বেশি রক্তক্ষরণে ও এমনিতেই মরবে। সুলতান হাসল। বাস বাস, এত উত্তেজনার দরকার নেই। তোমার সাহস আমি দেখেছি। ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। স্যানেয়ালকে গার্ডরা তুলে নিয়ে গেল। অগ্নিভীর মনে মনে প্রার্থনা করল যেন স্যানেয়াল বেঁচে যায়। সুলতানের আসল পরিকল্পনা জানা গেল। অপারেশন ডেথ ফ্লাওয়ার। পাকিস্তান থেকে সমুদ্রপথে 500 কেজি RDX আসছে। দিওয়ালির রাতে কলকাতা, দিল্লি এবং মুম্বাইয়ের 10টা বড় শপিং মল এবং মেট্রো স্টেশনে বিস্ফোরণ ঘটানো হবে। ডিল হবে মাঝ সমুদ্রে একটা আন্তর্জাতিক কার্গো জাহাজে। রকি সেই অপারেশনের ইনচার্জ। রাত 1টা। বঙ্গোপসাগরের মাঝখানে উত্তাল ঢেউ। ঝোড়ো বাতাস বইছে। একটা বিশাল জাহাজের ডেকে দাঁড়িয়ে আছে সুলতান, বিল্লা এবং রকি। ক্রেন দিয়ে বিস্ফোরকের বাক্স নামানো হচ্ছে। রকি জানে এটাই শেষ সুযোগ। সে তার জুতোর হিলে লুকোনো মাইক্রো ট্রান্সমিটারটি অ্যাক্টিভেট করে দিল। সিগন্যাল চলে গেল লালবাজারে এবং ইন্ডিয়ান নেভির কাছে। কিন্তু সমস্যা হল, সুলতানের কাছে লেটেস্ট ফ্রিকোয়েন্সি স্ক্যানার ছিল। একটা লাল আলো জ্বলে উঠল তার ডিভাইসে। সুলতান গর্জন করে উঠল, সিগন্যাল লিক হচ্ছে, আমাদের মধ্যে ইঁদুর আছে। সে স্ক্যানারটা ঘোরালো এবং সেটা রকির কাছে এসে বিপ বিপ করে উঠল। সুলতান রকির দিকে পিস্তল তাক করে বলল, আমি জানতাম তোর চোখ দুটো কখনো গুন্ডার মতো ছিল না, তুই পুলিশ। সুলতান গুলি চালানোর আগেই রকি ঝাঁপ দিল একটা ড্রামের আড়ালে। গুলিটা লোহার পাতে লেগে ছিটকে গেল। শুরু হলো তুমুল যুদ্ধ। জাহাজের ডেক তখন রণক্ষেত্র। সুলতানের 50 জন কমান্ডো বনাম একা রকি। রকি তার গোপন হোলস্টার থেকে দুটো গ্লক পিস্তল বের করল। তার মুভমেন্ট এখন আর সেই মাতাল গুন্ডার মতো নয়, পুরোপুরি ট্রেইনড স্পেশাল ফোর্সের মতো। সে দৌড়াতে দৌড়াতে নিখুঁত নিশানায় গুলি চালাতে লাগল। বিল্লা গুলি চালাতে চালাতে এগিয়ে এলো। রকির এক গুলিতে বিল্লা লুটিয়ে পড়ল। ততক্ষণে আকাশে হেলিকপ্টারের আওয়াজ। ইন্ডিয়ান নেভির মার্কোস কমান্ডোরা দড়ি বেয়ে নামছে। সার্চলাইটের আলোয় জাহাজ দিনের মতো ফর্সা হয়ে গেল। সুলতান দেখল তার সব শেষ। সে দৌড় দিল জাহাজের হেলিপ্যাডের দিকে, যেখানে তার ব্যক্তিগত চপার রাখা আছে। রকি তাকে ধাওয়া করল। প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পিচ্ছিল ডেকের ওপর দিয়ে দুজনে দৌড়াচ্ছে। হেলিপ্যাডে পৌঁছাতেই রকি সুলতানের পায়ে ঝাঁপিয়ে পড়ল। দুজনেই গড়িয়ে পড়ল। সুলতান মার্শাল আর্টে দক্ষ। সে উঠে দাঁড়িয়ে রকির মুখে এক রাউন্ড হাউস কিক মারল। রকি ছিটকে পড়ল। তার ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। সুলতান পকেট থেকে একটা স্প্রিং নাইফ বের করে রকির বুকে আঘাত করতে গেল। রকি সুলতানের হাত ধরল। দুজনের শক্তির পরীক্ষা চলছে। রকি দাঁতে দাঁত চেপে বলল, এটা স্যানেলের জন্য, এটা আমার স্ত্রীর চোখের জলের জন্য, আর এটা আমার দেশের জন্য। রকি সুলতানের হাত মুচড়ে ছুরিটা ফেলে দিল এবং সুলতানের পেটে এক সজোরে হেডবাট মারল। সুলতান টাল সামলাতে না পেরে পিছিয়ে গেল। রকিটাকে শূন্যে তুলে আছাড় মারল হেলিপ্যাডের ওপর। সুলতান আর উঠতে পারল না। রকি তার বুকে হাঁটু দিয়ে চেপে বসল এবং তাকে হাত কড়া পরিয়ে দিল।
হেলিকপ্টার থেকে কমান্ডোরা নেমে রকিকে ঘিরে ফেলল। কমিশনার গুপ্ত হেলিকপ্টার থেকে নামলেন। রক্তাক্ত রকির দিকে তাকিয়ে তিনি স্যালিউট করলেন। মিশন অ্যাকমপ্লিশড, এসিপি রায়। কলকাতা পুলিশ হেডকোয়ার্টার্স, লালবাজার। প্রেস কনফারেন্স চলছে। ফ্ল্যাশলাইটের ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী এসিপি অগ্নিভ্য রায়ের বুকে রাষ্ট্রপতি সাহসিকতা পদক বা প্রেসিডেন্টস গ্যালেন্ট্রি মেডাল পরিয়ে দিচ্ছেন। অগ্নিভ্যের পরনে এখন পুলিশের খাকি ইউনিফর্ম। তার চুল ছোট করে ছাটা, দাড়ি কামানো, কিন্তু গালে সেই কাটা দাগটা প্লাস্টিক সার্জারির পরেও আবছা রয়ে গেছে। অনুষ্ঠান শেষে অগ্নিভ্য বাইরে এলো। বৃষ্টি পড়ছে। সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে নন্দিনী, কোলে সেই ছোট্ট মেয়েটা। অগ্নিভ্য ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামল। নন্দিনীর সামনে গিয়ে দাঁড়াল। নন্দিনী কাঁপা কাঁপা গলায় বলল, আমি জানতাম তুমি ফিরবে, আমার মন বলতো। অগ্নিভ্য তার মেয়েকে কোলে নিল। মেয়েটা অবাক হয়ে বাবার ইউনিফর্মের চকচকে মেডেলগুলোতে হাত বোলাচ্ছে। অগ্নিভ্য বলল, আমি ফিরে এসেছি নন্দিনী, কিন্তু সেই আগের অগ্নিভ্য হয়তো আর নেই। যে অগ্নিভ্য ফিরেছে সে অন্ধকারকে চিনে এসেছে। নন্দিনী তার গালে হাত রেখে বলল, যে অন্ধকারকে জয় করে আলো নিয়ে আসে সেই তো আসল নায়ক। অগ্নিভ্য হাসল। তার চোখ এখন শান্ত। সে আকাশের দিকে তাকালো। বৃষ্টি থামছে। মেঘের আড়াল থেকে সূর্য উকি দিচ্ছে। শহর জানে না তাদের শান্তির ঘুমের পেছনে এক ছায়া শিকারীর কতগুলো বিনিদ্রা রাত লুকিয়ে আছে। গাড়ি স্টার্ট দিল অগ্নিভ্য। ওয়্যারলেসে নতুন মেসেজ আসছে। শহরের উত্তর প্রান্তে নতুন এক গ্যাংয়ের উপদ্রব শুরু হয়েছে। অগ্নিভ্য সানগ্লাসটা চোখে দিল। চল ড্রাইভার, ডিউটি ইজ নট ওভার ইয়েট।